করের আওতায় আসছে পুঁজিবাজারের বড় ব্যক্তি বিনিয়োগকারীরা। আয় 40 লাখের বেশি হলে 15% কর দিতে হবে। কৃচ্ছ্রতা সাধনের আগামী বাজেটে কিছুটা কমতে পারে জিডিপি প্রবৃদ্ধি। জনগণের কথা চিন্তা করে নীতিমালা তৈরির পরামর্শ প্রধানমন্ত্রীর। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের কেজিতে বেড়েছে 100 টাকা। আলু, পেঁয়াজ, সবজির দামও চড়া। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করের আওতায় আসছে পুঁজিবাজারের বড় ব্যক্তি বিনিয়োগকারীরা। আসছে বাজেটে শেয়ার বাজারের লেনদেন মুনাফা বা ক্যাপিটাল গেইন 15% আয়কর আরোপ করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে মূলধনী আয় 40 লাখের কম হলে কর দিতে হবে না। পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীদের আয়কর দিতে হয় না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এই করের হার 10%। তবে আগামী অর্থ বছর থেকে ব্যক্তি বিনিয়োগকারীর লাভের উপর কর বসানোর উদ্যোগ নিচ্ছে এনবিআর। আইএমএফ এর পরামর্শে এই কর আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি। 2015 সালের এসআরও এর মাধ্যমে ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড এবং ডিবেঞ্চারগুলোর ক্যাপিটাল গেইন থেকে কর প্রত্যাহার করা হয়েছিল। আগামী অর্থ বছর থেকে ব্যক্তি বিনিয়োগকারীদের লাভ 40 লাখের বেশি হলে 15% কর দিতে হবে। তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে অর্জিত মুনাফার উপর এই কর বসানো হবে। এটি হলে পুঁজিবাজার আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের পুঁজিবাজার কিন্তু একটা নেতিবাচক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তো সেটার উপরে যদি আরেকটা করের বাড়তি বোঝা প্রয়োগ করা হয় তাহলে সেটা আরো নেতিবাচক হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক্ষেত্রে চিন্তার কারণ নেই বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে নানামুখী সংকট থাকায় এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক চাপ বাড়াবে। ট্যাক্সের ডাইরেক্ট ইম্প্যাক্টটা ক্ষুদ্র বিনিয়োগকারীর উপর পড়বে না, যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইনকামের পরিমাণ, আয়ের পরিমাণ 40 লাখ টাকার উপরে হওয়ার কোনো কথা। যদি শেয়ার মার্কেট থেকে তাদের বিনিয়োগ তারা উইথড্র করে নেয়, তাইলে বিক্রির চাপ বাড়ার কারণে শেয়ার বাজার যেই ভাবে নিচের দিকে যাচ্ছে দাম, এটাকে আসলে উপরের দিকে আনার কোনো সুযোগ আমি দেখছি না। নতুন করে কর আরোপ করা হয়, সেটার ইম্প্যাক্ট তো নেগেটিভ হবে। এবং সবচেয়ে বড় যেটা হবে যে এটা মাধ্যমে কত টাকা এনবিআর কালেক্ট করবে সেটা আমি শিওর না, খুব একটা বেশি হবে না। বাট এতে মনস্তাত্ত্বিক আপনার নেতিবাচক প্রভাবটা বেশি পড়বে। আসছে বাজেটেও শর্ত সাপেক্ষে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। তবে সব খাতে নয়। উৎপাদনশীল খাতের সঙ্গে জড়িত পুঁজিবাজারের তালিকা বহির্ভূত শিল্পের কর কমানো হচ্ছে। এ জাতীয় কোম্পানির কর 27.5% থেকে কমিয়ে 25% করা হচ্ছে। বাকি সব খাতের কর অপরিবর্তিত থাকছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃচ্ছ্রতা সাধনের আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে ইঙ্গিত দিয়ে পরে তা উত্তরণে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, হুট করে উড়ে এসে বিদেশি কেউ উপদেশ দিতে তাতে দেশের উন্নয়ন সম্ভব নয়। অন্যের অনুকরণে নয়, জনগণের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুরু হলো পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1981 সালের 17 মে নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের মানুষই তার মূল প্রেরণা। মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে। গত 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, করোনা মোকাবিলা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গেলেও নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফাঁদে সেই অর্থনীতিতে ধাক্কা লেগেছে। আগামী বাজেট তাই কৃচ্ছ্রতা সাধনের বলেও জানান সরকার প্রধান। এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। এ সময় অর্থনীতিবিদদের দেশের মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে বলেন প্রধানমন্ত্রী। জানান, বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে সেটি হবে না। কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না।
কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। তিনি আরো বলেন, জাতির পিতাকে অসম্মান করতেই ৭৪-এর দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিল। দেশে ঋণ খেলাপি সংস্কৃতির সূচনাও সামরিক শাসকদের হাতে। বাসন্তীকে জাল পড়িয়েছিল, আমি সেই বাসন্তীর বাড়ি গেছি। ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের এই অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। ২০২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান সরকার প্রধান। কোম্পানি যাতে খুলতে পারে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক ২২তম দ্বিবার্ষিক সম্মেলনে আছে সহকর্মী আমিরুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আমিরুল, সম্মেলনে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে? বাজেট প্রণয়নে অথবা অর্থনীতির যে সংকট চলছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য কোন কোন বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়? জি তিথি, যেমনটা বলছিলেন, আমি আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আছি এবং আজকে কিন্তু রেমিটেন্স ব্যাংকিং খাতে যে বিষয়গুলো সবকিছু আজকে উঠে এসেছে আজকের আলোচনায়। এবং এখানে কিন্তু অনেক অর্থনীতিবিদরাই এসেছেন, দেশব্যাপী অনেক অর্থনীতিবিদরা আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন। এবং এখানে কিন্তু বাংলাদেশের যে ব্যাংকিং খাত রয়েছে, রেমিটেন্স রয়েছে, তারপর যে নীতিমালা রয়েছে বাংলাদেশ ব্যাংকের, সবকিছুই কিন্তু উঠে এসেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অর্থনীতিবিদরা বলছেন, সেটা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি দিন দিন বেড়ে চলেছে। তারা বলছেন সেই জন্য কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা দিন দিন কমছে। এবং তারা বলছেন যে এছাড়াও দুর্নীতির সাথে যে ডলারের অস্বাভাবিক মূল্যের ফলে যে দেশে উদ্যোক্তারা আছেন, যে তাদের একটা যে তাদের সংখ্যা আছে, সেটা দিন দিন কমে যাচ্ছে। আর এর ফলে কিন্তু যে আমদানি ব্যয় রয়েছে, সেটা কিন্তু রপ্তানি আয়ের অনেকটাই দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো তারা আরো বলছেন যে বাংলাদেশের যে খেলাপি ঋণের কথা রয়েছে, সেটা দিন দিন বেড়ে চলেছে। এবং তারা বলছেন যে নীতি পরিবর্তন করতে হবে এই ক্ষেত্রে। আর যে বাংলাদেশ ব্যাংক থেকে যে নীতি দেয়া হয়েছে, সেই নীতিগুলো ঠিকভাবে প্রত্যেকটা ব্যাংকেই পরিপূর্ণভাবে ঠিক করে চলতে হবে। এতে কিন্তু যে খেলাপি ঋণের যে অবস্থা রয়েছে, তার থেকে কিন্তু উত্তরণের কিছুটা চেষ্টা করা যেতে পারে। আর এছাড়া কিন্তু রেমিটেন্সের একটা কথা উঠেছে এখানে, যে বাংলাদেশে কিন্তু অবকাঠামো উন্নয়নে কিন্তু রেমিটেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক বেশি। এবং সরকারের যে নজরদারি আছে এখানে, এটা আরো বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এর ফলে কিন্তু বাংলাদেশের যে ডলারের যে একটা সংকট রয়েছে, এর থেকে উত্তরণ করা সম্ভব হবে বলে তারা মনে করছেন। অর্থনীতি সমিতির বার্ষিক সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্বস্তি মিলছে না রাজধানীর নিত্যপণ্যের বাজারে। মাত্র 7 দিনেই কাঁচামরিচের দাম বেড়েছে 100 টাকা। আলু, পেঁয়াজ, সবজির দামও চড়া। তাপপ্রবাহের অজুহাতে বেড়েছে মুরগি ও ডিমের দামও। মাংসের দামও বাড়তি। মূল্য বৃদ্ধিতে রয়েছে ব্যবসায়ীদের নানান অজুহাত। অন্যদিকে লাগামহীন বাজারে নেই সরকারি কোনো সংস্থার তদারকি। ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতার আনাগোনা বেশি হলেও দামে স্বস্তি মিলছে না। প্রায় সব নিত্যপণ্য কিনতে গুনতে হচ্ছে বাড়তি দাম। দাম বৃদ্ধির তালিকায় বড় লাভ কাঁচামরিচের। গত সপ্তাহে প্রতি কেজি 60 থেকে 70 টাকায় কেনা গেলেও এখন তা 160 থেকে 180 টাকা। বিক্রেতাদের অজুহাত, বৃষ্টির কারণে ফসলে ক্ষতি হওয়ায় দাম বেড়েছে, যদিও তা মানতে নারাজ ক্রেতা। আলু, পেঁয়াজের দামেও কমতি নেই। 60 টাকায় আলু আর 80 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যান্য সবজি গড়ে 50 টাকায় মিলছে। যে চাকরি করি না কেন, আমরা যে টাকা বেতন পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চলতে খুবই কষ্ট হয়। আমদানি যেরকম দাম এরকম, আমদানি কমে গেলে দাম বাইরে যায় ভাই। ডিম কিনতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 140 টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে 150 টাকায়। দামের পরিবর্তন না হলেও প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে 220 টাকায়। সোনালী মুরগির কেজি 380 থেকে 400 টাকা। মানুষের না গেলে 1 ডজন ডিম রাখতেছে 150 টাকা, যেটা আমরা না, এটা লাগবে না, দাম বেড়ে গেছে। এখন এই যে কি করার, ওইটা নিতেছি না, এখন দেশি ডিমটা নিয়ে নিতেছি।
জনগণ তো কষ্ট কিনতে, ডিমের দাম তো বেশি, মাঝে মাঝে দাম বাড়ে আবার কমে, এখন তো বাড়তে আবার, এখন তো জনগণের কষ্ট, গরিবের কষ্ট। বাজারে মাংস কিনতেও বাড়তি দাম গুনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। গরুর মাংসের কেজি একদম 780 টাকা, আর খাসির মাংসের দাম 1100 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেবার মান বাড়াতে নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালী করতে বিনিয়োগ করছে টেলিকম অপারেটর রবি। এতে করে বেড়েছে ডাটা স্পিড ও ভয়েস কলের মান, কমেছে কল ড্রপের পরিমাণও। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রবির চিফ টেকনোলজি অফিসার জানান, 4G গ্রাহক দ্রুত বাড়ায় চলতি বছরই 3G সেবা বন্ধ করা হবে। 5,82,00,000 গ্রাহক নিয়ে দেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর রবি। তাদের 75% বেশি গ্রাহক ডেটা ব্যবহার করেন, যা মোবাইল অপারেটরদের মধ্যে সর্বোচ্চ। রবির প্রায় 4.5 কোটি ডেটা গ্রাহকের মধ্যে 3,55,00,000 ব্যবহার করছেন 4G। নেটওয়ার্ক শক্তিশালী করতে চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন 577টি 4G সাইট যুক্ত করেছে রবি। দেশের বিভিন্ন এলাকায় 5G প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছে টেলিকম খাতের প্রতিষ্ঠানটি। সম্প্রতি রবির হেডকোয়ার্টারে চিফ টেকনোলজি অফিসারের সঙ্গে কথোপকথনে জানা যায়, গ্রাহক সেবা বাড়াতে বিনিয়োগ অব্যাহত রেখেছে রবি। আমরা ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছি। গত বছর ডেটা ট্রাফিক ব্যবস্থাপনায় নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে 2600 মেগাহার্টজের তরঙ্গ স্থাপন করা হয়েছে। এ সময় আরও 1000 টাওয়ার সাইট যুক্ত করেছি। প্রায় অর্ধেক সাইট এখন সৌর বিদ্যুতে চলে, যা বছরে 3000 টন কার্বন নিঃসরণ কমিয়েছে। নেটওয়ার্ক শক্তিশালী করার পরও ডেটা সার্ভিস ও ভয়েস কল নিয়ে গ্রাহকের অভিযোগ থাকার বিষয়ে রবির সিটিও জানান, টাওয়ারের রেডিয়েশন নিয়ে কোনো এলাকার মানুষের মধ্যে নেতিবাচক ধারণা থাকায় নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন করায় চ্যালেঞ্জ আছে। মানুষের অসচেতনতার কারণে কিছু এলাকায় টাওয়ার স্থাপনে বাধা আছে। তারপরও উদ্ভাবন ও নতুন প্রযুক্তিতে রবি তার গ্রাহক সেবা বাড়াচ্ছে। গত বছর রবির ডেটা নেটওয়ার্কে গতি বেড়েছে 130 ভাগ, আর ভয়েস কলের মানে উন্নতি হয়েছে 50 ভাগ। কল ড্রপ বেশিরভাগ এলাকায় 0.5 ভাগের নিচে নেমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে 1,605,50,00,000 টাকা। এ সময়ে 366 কোটি টাকা মূলধনী যন্ত্রে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ। টেলিকম খাতের 8ম বৃহত্তম দেশ বাংলাদেশও পালন করছে দিনটি। এবারের প্রতিপাদ্য ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি খাতের সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। ভিশন 2041 বাস্তবায়নে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 2008 সালে দেশে ব্যবহৃত মোবাইল সিম ছিল 4.5 কোটি। 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 19 কোটি 22 লাখে। বর্তমানে ইন্টারনেটের গ্রাহক 13 কোটি 47 লাখ, যা 16 বছর আগে ছিল মাত্র 36 লাখ। 99% মোবাইল ফোন সেটই এখন দেশে তৈরি হয়। বেড়েছে অপটিক্যাল ফাইবারের বিস্তৃতি। সেবার মান বাড়িয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বিটিআরসির হিসাবে 22 বছরে টেলিযোগাযোগ খাত থেকে রাজস্ব আয় 77,000 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে, তবে সক্ষমতা কাজে লাগাতে দরকার ব্যবসাবান্ধব পরিবেশ। যদি সঠিক পরিকল্পনা থাকে, সঠিক পলিসি থাকে, পলিসি সাপোর্ট লাগে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু পারবো। আমরা কিন্তু এই যে এত বড় জিনিস বানালাম, এখন দেশের বাইরে রপ্তানি করছি, তাই না? মোটর যে বিজনেস, সেখানে আমরা যাচ্ছি, এগুলো সবই প্রমাণ করে যে আমরা সক্ষম। কর হার কমালে এ খাতে বিনিয়োগ বাড়বে, সেবার মানও উন্নত হবে বলছেন খাত সংশ্লিষ্টরা। আমাদের ইন্ডাস্ট্রি স্পেসিফিক ট্যাক্সগুলো এবং যেগুলো কিনা অন্যান্য দেশের তুলনায় আনুপাতিক হারে বেশ বেশি, আমরা আসলে যার কারণে আমাদের যে অর্জিত যে মুনাফাগুলো, সেখান থেকে আমরা কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, নতুন ডিজিটাল ইনোভেশনের জন্য, উদ্ভাবনের জন্য কিন্তু আমরা সঠিকভাবে আমরা বিনিয়োগ করতে পারছি না।
এদিকে নেটওয়ার্কিং শক্তিশালী করা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স সহ আধুনিক প্রযুক্তির দিকে নজর সরকারের। শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এখন নতুন নতুন যে উদ্ভাবনী টেকনোলজিগুলো আছে, যেরকম ইন্টারনেট অফ থিংস কিংবা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এগুলোর দিকে নজর দিচ্ছি, যাতে করে আসলে আমরা উদ্ভাবনী কিছু প্রযুক্তি ব্যবহার করে আমাদের নিজস্ব সক্ষমতা এবং স্বনির্ভরতা তৈরি করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংস্কারেরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে আমের উৎপাদন কমের সুযোগে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না, একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। আজ রাজশাহীতে আম বাগান পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রাজশাহী থেকে আম রপ্তানিতে আপাতত ঢাকার কোয়ারেন্টাইনই ব্যবহার করতে হবে। এবার রাশিয়া, বেলারুশ, চীন ও ভারত দেশের আম নিতে আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সবজির সংরক্ষণে দেশের ৮ বিভাগে হবে ৮টি হিমাগার। দেশি বিদেশি সহায়তা নিয়ে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সিন্ডিকেট আমরা করতে দিব না, কিন্তু সিন্ডিকেট যারা করে তারাও কিন্তু দেখা যায় সব সমাজের সাথে সম্পর্ক আছে। সেই হিসাবে এই সিন্ডিকেট যাতে না হয় তাদেরকে বলবেন যে আমাদের মানুষ আম খাইতে চাই, বিদেশে রপ্তানি করতে চাই আমরা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।